चलो स्टार्ट करते हैं। ठीक है, কি জিনিসের খেয়াল রাখতে হবে, বাংলা না বাংলা কি জিনিসের খেয়াল রাখবে এগুলো বলছি। নাম্বার 1, সবার প্রথমে হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়া। তাহলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অর্থাৎ শুধুমাত্র মায়ের দুধ বাচ্চার প্রথম 6 মাসের জন্য বেস্ট। এক্ষেত্রে কোনো রকম যেন বাইরে থেকে দুধ, ফর্মুলা এগুলো না দেওয়া হয়। শুধুমাত্র যদি আপনার দুধ সাফিসিয়েন্ট না আসে বা আপনি কোনো কারণে বাইরে যাচ্ছেন, এরকম কোনো সিনারিওতে আপনি ফর্মুলা ফিড কনসিডার করতে পারেন। যদি ফর্মুলা ফিড কোনো কারণে দিতে হয়, সেক্ষেত্রে আপনার যে ডাইলিউশন থাকবে, অর্থাৎ কতটা ml জলে কতটা ml পাউডার মেশাতে হবে, সেটা ইন জেনারেল 1 চামচ বা 5 গ্রাম ফর্মুলা পাউডার 30 ml জলে মেশাতে হবে। আচ্ছা, যদি আপনার 50 ml দিতে হয় তাহলে 60 ml এ মিশিয়ে 60 ml এ 2 চামচ মিশিয়ে 50 ml খাইয়ে দেবেন, 10 ml থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার দুধ যেটা, সেটা প্রথমে একটা সাইডের খালি করবেন, পরে অন্য সাইডটা। এখন এটা কেন করবেন? কারণ এটাকে বলা হয় ফোর মিল্ক আর হাইন্ড মিল্ক। ফোর মিল্ক মানে হচ্ছে, ধরুন একটা সাইডে 100 ml দুধ আছে, তার 70 ml প্রথমে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ফোর মিল্ক বা আগে পোর্শনের দুধ। সেটা হচ্ছে হালকা দুধ, ওতে সুগার বেশি থাকে এবং ওটা বাচ্চার খিদেটাকে মেটাবে। কিন্তু পরে যে 30 ml বেরোবে ওটা হচ্ছে গাঢ় দুধ এবং ওতে লিপিড কন্টেন্ট বেশি থাকে, ওটা বাচ্চার গ্রোথের জন্য বেটার। তাই একটা সাইডের ব্রেস্টকে পুরোটা খালি করে আপনি অন্য সাইডটাতে তারপরে দেবেন। তারপর হচ্ছে যে যখন দুধ খাওয়াবেন তখন আপনাকে ধ্যান রাখতে হবে পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। কিভাবে বাচ্চাকে আপনি ধরবেন, তার কিছু কিছু পজিশনস আলাদা আলাদা আছে, সেগুলো আপনাকে একটু একটু করে শিখতে হবে। কিছুটা সিস্টারজিরা হেল্প করে দেবে, বাকিটা আপনি ধীরে ধীরে শিখে যাবেন টাইমে। অ্যাটাচমেন্ট আর একটা জিনিস, অর্থাৎ বাচ্চার মুখ কি করে ছাতিতে লাগানো হয় সেটার একটা তরিকা আছে, টেকনিক আছে, 4টে পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো নিশ্চয়ই ওনারা শিখিয়েছেন। আরও এই জিনিসগুলোকে আপনি বারবার করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এই জিনিসগুলো যদি খেয়াল না রাখা হয়, বিশেষ করে এই অ্যাটাচমেন্টের পয়েন্টগুলো, তাহলে কি হয়, বাচ্চা ডাইরেক্টলি নিপিলে সাক করে, নিপিলে সাক করলে দুধ আসবে না, তখন ও রেগে যাবে, ওই নিপিলে আরও কামড় দেবে, ক্র্যাক নিপিল হয়ে যাবে, নিপিলটা ফেটে যাবে, দাঁড়ার পড়ে যাবে, তখন আপনার খুব পেন হবে। সেরকম কন্ডিশনে আপনাকে আবার দেখাতে হতে পারে। আচ্ছা, এইগুলো হচ্ছে ওভারঅল দুধ কি করে বাচ্চাকে খাওয়াতে হবে সেগুলোর উপরে একটা আইডিয়া। নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে ভিটামিন ডি। দুধ ছাড়া কি জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি মায়ের দুধে তেমন থাকে না, সেজন্য এটাকে সাপ্লিমেন্ট হিসাবে বাচ্চাকে দিয়ে যেতে হবে। কতদিন পর্যন্ত দেবেন? 1 বছর বয়স অবধি, প্রত্যেক দিন একবার করে। কতটা করে দিতে হবে সেটা লেখা থাকবে ডিসচার্জে, সেইভাবে আপনাকে প্রতিদিন একবার করে দিয়ে যেতে হবে। কোনো কন্ডিশনে এই ওষুধটা বন্ধ করার দরকার নেই, আনলেস অ্যান্ড আনটিল আপনার ডাক্তার বারণ করেছে, আদারওয়াইজ এই ওষুধটা চলতে থাকবে। ঠিক আছে? 3 নম্বর একটা ওষুধ হচ্ছে নেজোক্লিয়ার বা নর্মাল স্যালাইনের ড্রপ। ওটা ওর নাকে, ওকে সোজা করে শুইয়ে ওর দুটো নাকে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিতে হবে। এবং এটা কেন দেবেন? যখন নাকটা বন্ধ থাকবে। কোনো কারণে যদি বাচ্চার নাক বন্ধ থাকে না, ধরুন এটা তো ওর প্রথম ঠান্ডা, এই টাইমে একটুখানি টেম্পারেচারের যদি সাটেল চেঞ্জ হয়, তাহলেও ওদের নাকে ঠান্ডা বা মিউকাস জমা হতে শুরু করে। যেহেতু ওদের নাকের ফুটোটা খুব ছোট আর আমাদেরটা বড়, তাই ওদের তাড়াতাড়ি একটুখানি মিউকাস হলেই নাকটা আটকে যাবে, তাড়াতাড়ি নাকটা ব্লক হয়ে যাবে। প্লাস ওরা 1 মিনিটে 40 থেকে 50 বার শ্বাস নেয়, আর আমরা মাত্র 16 থেকে 18 বার। তাহলে ব্রিদিংয়ে যদি ডিফিকাল্টি হয় ওদের বেশি হবে। যদি নাক বন্ধ থাকে তাহলে ও দুধ খেতে পারবে না, কারণ দুধ খেতে গেলেও ওই টাইমে ব্রিদিং করার দরকার হবে। তাই জন্য পারলে যদি আপনার একটুখানিও মনে হয় যে নাকটা একটু ব্লক লাগছে, আপনি ড্রপ দিয়ে দেবেন। তাতে যদি 1 ফোঁটার জায়গায় 3-4 ফোঁটা বেশি পড়ে যায় কোনো ব্যাপার না, নর্মাল ওটা।
শুধুমাত্র দুটো নাকে একই সাথে ড্রপটা দেবেন না, একটা নাকে দেবেন, 5-10 সেকেন্ড ওয়েট করবেন, অন্য নাকটাতে দেবেন। এটা হয়ে গেল। নেক্সট পয়েন্ট আসছি আমরা ইমিউনাইজেশনে, অর্থাৎ টিকা। বাচ্চাদের এই যে টিকা হয় সেটা একটা শিডিউল বানানো আছে। এই শিডিউলটা একটা গভর্নমেন্ট শিডিউল হয় আর একটা প্রাইভেট শিডিউল হয়। প্রাইভেট শিডিউল যেটা, ওটা অলওয়েজ বেটার, যে কোনো দিক থেকে দেখতে গেলে বেটার, কিন্তু সেটা একটা কস্টলি, সেটাই হচ্ছে তার সমস্যা। যদি কারোর অ্যাফোর্ডেবিলিটি ইস্যু না থাকে, অর্থাৎ খুব একটা নিতে টাকা পয়সার প্রবলেম না থাকে, তাহলে তার প্রাইভেট শিডিউল অলওয়েজ বেটার। যদি কারোর প্রবলেম থাকে, সে ডেফিনেটলি অন্তত পক্ষে গভর্নমেন্ট ভ্যাকসিনও যেন লাগায়। ঠিক আছে, ভ্যাকসিনের টাইমগুলো কখন কখন থাকে সেগুলো আমাদের লেখা আছে। এবার আমরা আসছি কিছু আলাদা টপিকসে, যার মধ্যে একটা হচ্ছে মাসাজ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাড়ির দাদিরা নানিরা তারা একটু করবে এইসব। তো তার জন্য কি করতে পারেন, যে তেলগুলো ইউজ করা যায় সেটা হচ্ছে নারকেল তেল বা সূর্যমুখীর তেল। বেশিরভাগ যা স্টাডি আছে সেগুলো বলে এই দুটো তেল ঠিকঠাক গায়ে মাসাজ করার জন্য। সর্ষের তেলটাকে অ্যাভয়েড করতে বলে, কারণ সেটা হচ্ছে ইরিটেন্ট, স্কিনের জন্য ওগুলো ইরিটেশন করে। তাই সর্ষের তেল না দিয়ে নারকেল তেল দিয়ে হালকা হালকা করে একটু মাসাজ করে, রোদে ডাইরেক্টলি রাখার দরকার নেই, রোদ থেকে একটু দূরে কিছুক্ষণ রেখে, সেটাই এনাফ। আম্বিলিকাল কর্ড, এই যে নালটা আছে এটা তো সবে তোমরা কিন্তু এটা খারাপ করছো। কোনো দিন আম্বিলিকাল কর্ড এর মধ্যে ঢোকাবে না, সবসময় উপরে থাকবে। এই জিনিস যদি করে থাকো, ইট ইজ ব্যাড, ব্যাড, একদম ব্যাড প্র্যাকটিস। আম্বিলিকাল কর্ড উইল অলওয়েজ বি অ্যাবাভ, ইনফেকশন প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, আম্বিলিকাল কর্ডটা ইউজুয়ালি 7 দিন থেকে 10 দিন টাইম লাগে, তার মধ্যে পড়ে যায়। যখন নিজে থেকে আপনি পড়ে যাবে, তখন আপনি বাচ্চাকে স্নান করাতে পারবেন। স্নান করানোর জন্য সব কিছু আগে রেডি রাখতে হবে, টেম্পারেচার ঠিক থাকতে হবে। হালকা গরম জল নেবেন, সেই গরম জলে বাচ্চাকে 1 থেকে 2 মগ জল ঝট করে দিয়ে তাড়াতাড়ি কাপড় পরিয়ে নিতে হবে, যাতে টেম্পারেচার ঝট করে না লো হয়ে যায়। আচ্ছা, নেক্সট, কিছু কিছু ম্যাল প্র্যাকটিস হয়, সেইগুলোকে বন্ধ করতে হবে। ম্যাল প্র্যাকটিস মানে যে প্র্যাকটিসগুলো আগেকার দিনে প্রচুর চলেছে কিন্তু সেগুলোর আর কোনো রোল নেই। যেমন মনে করুন যে অন্তত এই টার্ম বাচ্চাদের 100টা বাচ্চা হলে প্রায় 60টা বাচ্চার জন্ডিস হতেই পারে। তার মধ্যে হয়তো হার্ডলি 10টা বাচ্চার ট্রিটমেন্টের দরকার পড়ে, বাকি বাচ্চাদের এমনিতেই ওই জন্ডিসটা ঠিক হয়ে যায়। তো সবাই ইনভ্যারিয়েবলি কি করে, ওই বাড়ির দিকে, গ্রামের দিকে বিশেষ করে, একদম রোদে বাচ্চাটাকে ছেড়ে রেখে দেয়। ওটাতে জন্ডিস আরো বরং অ্যাগ্রেভেট হতে পারে, বাড়তে পারে। ওটাতে কোনো ফায়দা অ্যাকচুয়ালি হয় না। ওর যে অ্যাকচুয়াল থেরাপি সেটা হচ্ছে ফটোথেরাপি, নীল আলোতে একটা রকম স্পেশাল লাইট হয়, সেখানে রাখতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম রোদে রাখার দরকার নেই যে ভিটামিন ডি তৈরি হবে বা জন্ডিস চলে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তারপরে কাজল, চোখের এই জায়গাগুলোতে লাগানোর দরকার নেই, কারণ ওটা ইরিটেশন করবে। আপনি কোনায় টোনায় লাগাতে পারেন, সেগুলো ঠিক আছে। কর্ড, আম্বিলিকাল কর্ডের ওখানে কোনো রকম গোবর, ছাই এসব অনেকে লাগায়, কোনো কিছু দরকার নেই, ইভেন কোনো অয়েনমেন্টেরও দরকার পড়ে না। এই জিনিসগুলো মোটামুটি পয়েন্ট। তাছাড়া যেমন ধরুন হানি বা মধু দেওয়া, সেসবগুলোরও কোনো দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা, নেক্সট আর কি পয়েন্ট বাকি রইল? আরও 2টো পয়েন্ট। একটা হচ্ছে সুসু পটি। বাচ্চার প্রত্যেক দিন দুধ খাওয়ানোর সময়, যেই দুধটা স্টার্ট হবে খাওয়ানো, তার কিছুক্ষণের মধ্যে পটি করতেই পারে। এটাকে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে। এটা নর্মাল, অর্থাৎ পুরো দিনে হয়তো 8 থেকে 10 বারও পটি করতে পারে। আবার কোনো কোনো বাচ্চা থাকে, তারা পুরো দিনে একবারও করলো না, 2 দিনও করলো না, 3 দিনের মাথায় গিয়ে একবার পটি করলো। দুটোই নর্মাল। কিছুদিন পরে পরে পটির কনসিস্টেন্সি বদলায়। এখন হয়তো একদম লিকুইড টাইপের হচ্ছে, একটু পরে সেমি সলিড হলো, তারপরে একটু সলিড হলো, কালার বদলাতে পারে, একটু গ্রিনিশ টাইপের হলো, একটু ইয়েলোইশ টাইপের হলো, ট্রানজিশন হতে পারে। তো এইগুলো মোস্টলি নর্মাল, ঠিক আছে।
ইউরিনের সম্পর্কে, ইউরিন হচ্ছে ও মোটামুটি একদিনে 4 বার থেকে নিয়ে 6 বার ইউজুয়ালি পাস করা উচিত। যদি ও 4 থেকে 6 বার ইউরিন পাস করে দ্যাট ইজ নর্মাল। যদি অনেক কম করে সেটা একটা ডেঞ্জার সাইন্সের মধ্যে পড়ে। নেক্সট আর দুটো পয়েন্ট। এক হচ্ছে বাচ্চার ডেঞ্জার সাইন্স। ডেঞ্জার মানে বিপদ, সাইন্স মানে নিশানি, অর্থাৎ বিপদের নিশানি। কখন কখন বাচ্চাকে হসপিটালে আনতে হবে তার কিছু কিছু পয়েন্টস আছে, 8টা পয়েন্টস থাকে মোটামুটি, সেগুলো আমার ডিসচার্জ সার্টিফিকেটে লেখা আছে কাগজে। তবে তার মধ্যে যেমন ধরুন কোনো কারণে বাচ্চা খুব তেজ তেজ শ্বাস নিচ্ছে, ফাস্ট ব্রিদিং, শ্বাসটা নেওয়ার সময় এই যে পাসলি বলে বা চেস্ট ওয়াল এখানটা ভেতরের দিকে চলে যাচ্ছে, বা অ্যাবনর্মাল সাউন্ড করছে শ্বাস নেওয়ার সময়, যাকে গ্রান্টিং বলে। দুধ ঠিক করে নিচ্ছে না, চুপচাপ পড়ে আছে বেশিরভাগ টাইমটাতেই। নর্মালি বাচ্চা শোবে কিন্তু দুধ খাওয়ার সময়ও উঠছে না একদম, অনেক ঘন্টা হয়ে যাচ্ছে, 4 ঘন্টা 6 ঘন্টা। ইউরিন খুব কম পাস করছে, একদম সুস্থ লাগছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে। এছাড়াও জন্ডিস যদি পায়ের নিচে চলে যায়, এই সমস্ত প্রবলেমগুলো আছে, সিজার কোনো ধরা পড়ছে, এগুলোকে ডেঞ্জার সাইন্স বলা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কিছু স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট মানে কিছু টেস্ট যেগুলো হচ্ছে বাচ্চার এই মুহূর্তে আমি করিয়ে নিলাম এটা দেখার জন্য যে কোনো একটা আন্ডারলাইং ডিজিজ আছে কিনা। এই টেস্টগুলোতে কোনো কোনো সময়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নেগেটিভ আসে। ধরুন 8টা রোগ আছে এরকম, বা কোনো কোনো কন্ডিশনে 13টা 15টা রোগ আছে। এই রোগগুলো 1 ml বা 2 ml ব্লাড নেওয়া হয় বা ড্রপ হিসাবে, সেই ড্রপ এগুলো টেস্ট করে ল্যাবে বলা হয় যে এই রোগগুলো আছে কিনা। এখন ওগুলো যদি পজিটিভ আসেও সেগুলো কিন্তু কনফার্মেটরি নয়, আবার কনফার্ম করতে হয়। মোস্টলি এগুলো নেগেটিভ আসে, তবুও এগুলো কেন করানো হয়? তার কারণ যদি বাই চান্স ওই রোগটা পরবর্তীকালে গিয়ে ধরা পড়ে, যখন সাইন সিমটমস দেখা দিচ্ছে, সেই সময় ধরা পড়লে কিন্তু রোগটা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে, তখন ট্রিটমেন্ট করাটা একটু মুশকিল হয়। এই জন্য এই সমস্ত টেস্টগুলো পাঠানো হয়, যার মধ্যে একটা হচ্ছে নিউবর্ন মেটাবলিক স্ক্রিন, যেটা ব্লাড টেস্টের কথা বললাম, আর একটা হয় হিয়ারিং স্ক্রিন। এটা সমস্ত বাচ্চাদের করতে হয়, ইনভ্যারিয়েবলি সবার জন্য। তো এর রিপোর্টটা, যেটা ব্লাডের রিপোর্টটা, ওটা আসতেও লাগভগ 2 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম লাগবে। তো মোস্টলি এইগুলোই হচ্ছে আপনার বলার মতো পয়েন্টস। আর আমার নেক্সট হয়তো 5 বা 7 দিনের পরে আবার একবার আসতে হবে, একবার রিভিউয়ের জন্য। আর তারপর শুধু রিপোর্ট নিয়ে একবার দেখালেই হবে, যদি নর্মাল থাকে না দেখালেও চলবে। আর নেক্সট তারপরে থাকবে আপনার ইমিউনাইজেশন বা টিকার সময়। মাঝখানে যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আসবেন। হ্যাঁ, এছাড়া বলুন আপনার কোনো কোয়েশ্চেন আছে এবার? স্যার, আপনি যে দুটো টেস্ট বললেন, হিয়ারিং টেস্ট, ওগুলো কি এর হয়েছে? না, হবে। আচ্ছা, ওটা 48 ঘন্টা পরে যায়, আচ্ছা, পাঠাই আমরা ইউজুয়ালি। তো ওটা 48 ঘন্টা হয়ে গেলে তখন ঠিক আছে। ওকে, এটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনার মিল্ক আউটফ্লো কি করে বাড়বে। তো নর্মালি প্রথম যারা মা হয় না, তাদের প্রথম 1 থেকে 2 দিন অবধি মিল্ক অতটা ভালোভাবে আসে না, কখনো কখনো 3, 4, 5 দিন লেগে যায়। কিন্তু সেজন্য আপনাকে টেনশন নিলে হবে না। যত আপনি টেনশন নেবেন ওটা নিয়ে, তত মিল্ক ফ্লোটা বন্ধ হতে থাকবে। তার কারণটা কি? মিল্ক যেটা না, সেটা আমাদের এখানে ব্রেনে দুটো হরমোন আছে, অক্সিটোসিন, প্রোল্যাকটিন। ওই দুটো হরমোন দিয়ে নিয়ন্ত্রণ হয়, কন্ট্রোল হয়। একটা হচ্ছে মিল্ক তৈরি করে, আর একটা হচ্ছে মিল্কে বার করে। এবার ওই দুটো হরমোন তখনই খুব ভালোভাবে বেরোবে যখন আপনার মাইন্ড খুব ফ্রেশ থাকবে, অর্থাৎ আপনার মনে কোনো টেনশন থাকবে না, আপনি রিল্যাক্স থাকবেন, বেশি কোনো চিন্তা নেই সেরকম। যতই আপনার ওয়ারি, স্ট্রেস, ডাউট এইসব জিনিসগুলো থাকবে, তত আপনার ওই চিন্তা থাকার ফলে দুধের ফ্লোটা নাও আসতে পারে। আর একটা হচ্ছে যে পেন, যদি আপনার সার্জিক্যাল সাইটে খুব ব্যথা যন্ত্রণা থাকে, তাহলেও এই জিনিসটা এফেক্ট করবে। তাছাড়া আপনার খাবার দাবার যে ফ্লুইড, সেই ফ্লুইডটাকে একটু বেশি করে নিতে হবে। অলমোস্ট 3.6 বা 3.5 লিটার, 3.5 লিটার মতো নিতে হবে, যাতে আপনারও প্রয়োজন মেটে আর যে দুধটা বেরোনোর সেটাও বেরোবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। স্যার, বলুন।
এখন আমার ওই কোলেস্ট্রল মানে লিকুইড বেরোচ্ছে একটু একটু একটু। ওইটা যে প্রথম প্রথম যে দুধটা বেরোয় ওটা একদম লিকুইড টাইপের দেখতে হয়, ওটাকে কলোস্ট্রাম বলে। কলোস্ট্রামটা খুব ইম্পর্টেন্ট, ওটা হয়তো অ্যামাউন্টে খুব কম, হয়তো 1 চামচ 2 চামচ, কিন্তু ওইটা নেক্সট 6 মাসের জন্য বাচ্চার অ্যান্টিবডি এতটাই সাফিসিয়েন্ট করে দেয় যে ইনফেকশনটা অনেকটা কমে যায়। ঠিক আছে, ওটা খুব ইম্পর্টেন্ট, ওতে প্রচুর অ্যান্টিবডি থাকে, তো ওটা দিতে হবে। আমার হাতের চামড়াগুলো খেয়ে নিবি এবার তুই, হ্যাঁ? দুধ খা।